প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। করোনাকালেও আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, সিরাজনগর পাইলট মডেল হাই স্কুল। দীর্ঘদিন করোনার জন্য আমরা ক্লাস করতে পারিনি, স্কুল বন্ধ থাকার জন্য। এই বিদায় আমরা তোমাদের ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে করতে যাচ্ছি। আজকে আমাদের অনলাইনের ক্লাসের বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই কমপ্লিটিং সেন্টেন্স হলো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি আশা করি যারা এই ভিডিওটি দেখবা ইনশাআল্লাহ এই কমপ্লিটিং সম্পর্কে ভালো ধারণা পাবে এবং কমপ্লিটিং সেন্টেন্স তোমরা করতে পারবে। আমরা প্রথমেই বুঝতে হবে কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে, কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে আসে, এটা আমরা কীভাবে সমাধান করতে পারবো। তো কমপ্লিটিং সেন্টেন্স হলো একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করার নামই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর কমপ্লিটিং সেন্টেন্সগুলো সমাধান করার জন্য আমরা লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে পারবো, ফ্রেজের মাধ্যমে পারবো। কমপ্লিটিং যে নিয়মগুলো আছে সেটি রুলসগুলো আয়ত্ত করলে ওই রুলসের মাধ্যমে আমরা করতে পারবো। যা হোক, আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ রুলগুলো আলোচনা করা হবে। তোমরা মনোযোগ দিয়ে সবাই এগুলো দেখবে, ইনশাআল্লাহ তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে। আমি তোমাদেরকে বোর্ডের মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো আলোচনা করতেছি। নাম্বার 1, অ্যাজ ইফ। তোমরা জানো অ্যাজ ইফ শব্দের অর্থ হলো যেন। অ্যাজ ইফ শব্দের অর্থ হলো যেন। তাহলে আমাদের অ্যাজ ইফ যদি কমপ্লিটিং সেন্টেন্সের মাঝে থাকে সেটা আমরা কিভাবে পূর্ণ করব। অ্যাজ ইফের দুইটি অংশ থাকে, মনে রাখতে হবে। অ্যাজ ইফের প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্স হয়, দ্বিতীয় অংশটি পাস্ট টেন্স হবে। আমরা বোর্ডের মাধ্যমে লিখছি, সেটা হলো অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেটি একটি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ডিয়ার স্টুডেন্টস, হি স্পিক্স অ্যাজ ইফ। সে এমনভাবে কথা বলে। এইখানে অ্যাজ ইফের প্রথম অংশটি হলো ভার্ব ওয়ান। সুতরাং আমরা এটাকে পূর্ণ করতে হলে অ্যাজ ইফ এর পরের অংশটি উত্তর লিখতে হবে ভার্ব টু দ্বারা। যেমন আমরা লিখলাম হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল। প্রদত্ত সেন্টেন্সের মাঝে আমরা অ্যাজ ইফের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় দ্বিতীয় অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অ্যাজ ইফের প্রথম অংশ ভার্ব ওয়ান থাকলে দ্বিতীয় অংশের মধ্যে ভার্ব টু দ্বারা লিখতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা লিখতে হবে। রুল 2, অ্যাজ ইফের দুটি সূত্র আছে। আমরা প্রথমটি শিখলাম, দ্বিতীয় সূত্রটি আমরা বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি। আমরা জানি অ্যাজ ইফের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে লক্ষ্য করতেছি। তোমরা সবাই লক্ষ্য করো অ্যাজ ইফের প্রথম অংশটি কোন টেন্সে আছে। অ্যাজ ইফ এর প্রথম অংশটি পাস্ট টেন্সে আছে, দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট। হি স্পুক, স্পিকের পাস্ট ফর্মটা হলো স্পুক। সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা লিখছি হি স্পুক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং অথবা অল। সুতরাং আমরা বুঝতে পারলাম অ্যাজ ইফ এর
প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে দ্বিতীয় অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, রোল 3-এ যাচ্ছি আমরা। 3, লিস্ট। আমরা জানি লিস্ট শব্দের অর্থ হলো পাশে বয় হয় এমন বোঝায়, কিন্তু লিস্ট শব্দ দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে। সুতরাং লিস্টের অর্থটি আমরা ধরতে পারি নতুবা। লিস্ট শব্দটি বাক্যের মধ্যে নেগেটিভ অর্থ হিসাবে কাজ করে। লিস্ট প্রদত্ত বাক্য থাকলে আমরা সেটা কিভাবে পূর্ণ করব সেটি আমরা এখন বোর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটি গঠন লিখছি, সেটা হলো সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি লিস্ট আছে, লিস্ট পর্যন্ত লেখার পরে বাকি অংশটি লিখতে হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। একটি এক্সাম্পলের মধ্যে দেখা যাক। রিড মোর লিস্ট, অনেক বড় নতুবা। আমরা লিস্ট এর পরবর্তী অংশটি লিখতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমরা লিখতে পারি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। রিড মোর লিস্ট, অনেক বড় নতুবা ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আমরা দ্বিতীয় আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি টেক আমব্রেলা লিস্ট, ছাতা নিয়ে যাও নতুবা। ইউ মাইট ওয়েট, তুমি ভিজে যাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম কোনো বাক্যে যদি লিস্ট থাকে তার পরবর্তী অংশটি লিখতে হলে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দ্বারা লিখতে হবে। আশা করি তোমরা লিস্টের সূত্রটি ভালোভাবে বুঝেছ। আমরা ৪র্থ নাম্বার সূত্রে যাচ্ছি। আমরা জানি কোনো কমপ্লেনিং সেন্টেন্সের বাক্যের শুরুতে যদি নো সোনার হেড থাকে তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে দেন দ্বারা উত্তর লিখতে হয়, অর্থাৎ নো সোনার হেড এর অংশটি পাস্ট পারফেক্ট, এই জন্য দেন এর পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। নো সোনার হেড এর অর্থ কী? যেতে না যেতে, আসতে না আসতে, পৌঁছতে না পৌঁছতে, খাইতে না খাইতে, ফিরতে না ফিরতে, অসমাপিকা ক্রিয়া বোঝায়। আমি লিখলাম নো সোনার হেড আই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই। তাহলে আমরা বাক্যের শুরুতে কি দেখলাম? বাক্যের শুরুতে দেখলাম নো সোনার হেড আছে। তাহলে আমার উত্তরটা কি দ্বারা শুরু হবে? আমরা জানি কোনো বাক্যের শুরুতে যদি নো সোনার হেড থাকে উত্তর বাক্যের শুরুটা হবে দেন দ্বারা, অর্থাৎ দেন। এখন দেন দেওয়ার পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা অ্যান্সারটি পূর্ণ করলাম। নো সোনার হেড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ
দ্বিতীয় বাক্যের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে লিখলাম। অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথম বাক্যটি হলো পাস্ট পারফেক্ট, দ্বিতীয় বাক্যটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। নো সুনার হেড অন্যভাবেও প্রশ্নের মাঝে আসতে পারে, যেমন নো সুনার হেড আই রিচ দ্য কলেজ, আমি কলেজে পৌঁছতে না পৌঁছতেই, অথবা নো সুনার হেড আই রিচ দ্য স্কুল দেন দ্য বেল র্যাং আউট। অনুরূপভাবে আসতে পারে নো সুনার হেড আই রিচ দ্য স্টেডিয়াম দেন দ্য গেম স্টার্টেড, লিখতে পারি আমরা বুঝলাম কোনো বাক্যে নো সুনার হেড থাকলে উত্তর বাক্যের শুরুতে দেন লিখতে হবে এবং দেনের পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। নো সুনার হেডের মতোই পরবর্তীতে আরেকটা সূত্র আছে আমাদের, যে রুলসটা হলো হার্ডলি হেড। কোনো বাক্যের শুরুতে যদি হার্ডলি হেড থাকে উত্তর বাক্যের শুরুতে হবে হয়েন দ্বারা। নো সুনার হেড থাকলে লিখতে হবে দেন দ্বারা, হার্ডলি হেড থাকলে উত্তর লিখতে হবে হয়েন দ্বারা। হয়েনের পরবর্তী অংশটি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমাদের মনে রাখতে হবে যে বাক্যের শুরুতে হার্ডলি হেড আছে উত্তর বাক্যের শুরুতে হবে হয়েন এবং হয়েনের পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। Hardly had I reached the station when the train left। অর্থাৎ আমরা বুঝতে পারলাম হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই when the train left, ট্রেনটি ত্যাগ করলো। অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথম বাক্যটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় বাক্যটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের মনে রাখতে হবে নো সুনার হেড থাকলে উত্তর বাক্যের শুরু হবে দেন দ্বারা, হার্ডলি হেড থাকলে উত্তর বাক্যের শুরু হবে হয়েন দ্বারা, এবং হার্ডলি হেডের প্রথম অংশটা হলো পাস্ট পারফেক্ট, হয়েনের পরের অংশটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা লিখলাম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম শব্দের অর্থ হলো ইহাই উপযুক্ত সময়, আর বিলম্ব করা যাবে না। কোনো কাজ করার জন্য সেটাই পারফেক্ট সময়, সেটাই উপযুক্ত সময়, যেখানে আর এক সেকেন্ডও দেরি করা উচিত না। কোনো বাক্যের শুরুতে যদি ইট ইজ টাইম থাকে অথবা ইট ইজ হাই টাইম থাকে, তার পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। উই লেফট দ্য প্লেস, আমাদের স্থানটা ত্যাগ করায়। তাহলে আমরা এখানে কি পাইলাম? লেফট, অর্থাৎ লিভ হলো প্রেজেন্ট ফর্ম, লেফটটা হলো পাস্ট ফর্ম। তাহলে আমরা বুঝলাম কোনো বাক্যের শুরুতে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তার পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা লিখলাম ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। উই লেফট দ্য প্লেস, স্থানটা ত্যাগ করার। কিন্তু যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে এবং তারপরে টু থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ইনফিনিটিভ, অর্থাৎ
টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা উত্তর লিখতে হবে। কোনো বাক্যের শুরুতে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ স্থায়ী টাইম থাকে এবং তারপর টু থাকে, তাহলে আমার পরবর্তী অ্যান্সারটা ভার্ব ওয়ান দ্বারা লিখতে হবে। যেমন ইট ইজ টাইম টু, এটা আমরা কি লিখতে পারি? ইট ইজ টাইম টু, টু দেওয়া আছে, সুতরাং এখানে পাস্ট টেন্স লেখা যাবে না, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ইট ইজ টাইম টু LEAVE লিভ দ্য প্লেস, এটাই উপযুক্ত সময় আমাদের স্থানটা ত্যাগ করার। যাই হোক, তোমাদেরকে আজকে আমি মোটামুটি কয়েকটা রুল দেখাচ্ছি, আর একটি রুল দেখিয়ে শেষ করে দেব। তোমাদের মনে রাখতে হবে যে রুলগুলো আজকে আমি আলোচনা করছি প্রত্যেকটাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সর্বশেষ রুল তোমাদের আলোচনা করতেছি। কোনো বাক্যে প্রদত্ত বাক্যে যদি TOO থাকে, উত্তর বাক্যটি হবে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে লক্ষ্য করতে পারি, কোনো বাক্যে যখন TOO থাকে উত্তর বাক্যটা হবে টু, অর্থাৎ প্রথমটার উচ্চারণটা হলো টু এবং পরবর্তীটা হলো টু প্লাস ভার্ব ওয়ান। এক্সাম্পলটা আমরা একটু লক্ষ্য করলেই বুঝবো ইনশাআল্লাহ। হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল। প্রদত্ত বাক্যে TOO আছে, উত্তর বাক্যে লিখতে হবে টু ওয়াক, অর্থাৎ সে এতটাই দুর্বল সে হাঁটতে পারে না। আমরা লিখতে পারতাম টু টক, সে কথা বলতে পারে না। টু মুভ, সে চলাচল করতে পারে না। টু ওয়ার্ক, সে হাঁটতে পারে না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে TOO থাকলে উত্তর বাক্যে হবে টু প্লাস ভার্ব ওয়ান। থ্যাংকস এভরিবডি, বি অ্যাটেন্টিভ আওয়ার ক্লাস। আমাদের বাড়ির কাজ দেওয়া হবে তোমাদেরকে 2015 সাল 2015 সাল সকল বোর্ড তোমার বাড়ি থেকে কাজ করে নিয়ে আসবে। আমি যে রুলগুলো তোমাদেরকে আলোচনা করলাম ওই রুলগুলো দেখে বাড়ি থেকে সবগুলা কাজ তোমরা করে নিয়ে আসবে। থ্যাংকস এভরিবডি।